মোটিভেশনের জন্য অপেক্ষা করা বন্ধ করুন। মোটিভেশন হলো সেই ধোঁকাবাজ বন্ধুর মতো যাকে প্রয়োজনের সময় কখনো খুঁজে পাওয়া যায় না। সফল মানুষেরা মোটিভেশনের ধার ধারে না, তারা ফোকাস করে সেলফ ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণে। কিন্তু কিভাবে জোর করে কাজ করবেন যখন কিছুই ভালো লাগে না? সেই গোপন সূত্রটি আজ আমি আপনাদের দেব। নমস্কার বন্ধুরা, আমি বুলবুল আর আপনারা দেখছেন বুক এক্সপ্লোরার। ভিডিওর শুরুতে আমি যে গোপন সূত্রটির কথা বললাম সেটি আমার নিজের বানানো কোনো কথা নয়। এটি নেওয়া হয়েছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং জীবন পরিবর্তনকারী একটি বই কিম্বারলি ওলসনের লেখা দ্য আর্ট অফ সেলফ ডিসিপ্লিন থেকে। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ বুক রিভিউ নয়। আমরা আজ বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে একটি বাস্তব গল্পের মাধ্যমে শিখব কিভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনা যায়। কারণ আমি জানি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা জ্ঞান চান না, আপনারা সমাধান চান। চলুন আমাদের গল্পের নায়ক রবির সাথে পরিচিত হই। রবি একজন সাধারণ যুবক, ঠিক আপনার বা আমার মতোই। রবির মাথায় আইডিয়ার কোনো অভাব নেই। সে ইউটিউব চ্যানেল খুলতে চায়, সে নিজের একটা বিজনেস দাঁড় করাতে চায়, অথবা সে তার স্বাস্থ্যের উন্নতি করতে চায়। প্রতি রাতে রবি যখন বিছানায় যায়, তার মনে হয় আগামীকাল হবে আমার জীবনের সেরা দিন, কাল থেকে সব বদলে ফেলব। কিন্তু পরদিন সকালে কি হয়? রবির অ্যালার্ম বাজে। রবির মস্তিষ্ক তাকে সিগন্যাল দেয় যে আজকে থাক, শরীরটা একটু খারাপ লাগছে, বাইরে ওয়েদারটা খুব গুমোট, কাল থেকে শুরু করলেই হবে। রবি তার মস্তিষ্কের এই ফাঁদে পা দেয়। সে ফোনটা হাতে নিল, ভাবল জাস্ট 5 মিনিট নোটিফিকেশন চেক করবে। কিন্তু কখন যে 2 ঘন্টা পার হয়ে গেল সে টেরই পেল না। দুপুর গড়িয়ে যখন বিকেল হয়, রবির মনের মধ্যে এক অদ্ভুত বিষণ্ণতা ভর করে। সে দেখে তার বন্ধুরা এগিয়ে যাচ্ছে, কেউ প্রমোশন পাচ্ছে, কেউ নতুন বাড়ি কিনছে, অথচ রবি ঠিক সেখানেই পড়ে আছে যেখানে সে 5 বছর আগে ছিল। বন্ধুরা, রবির এই সমস্যাটি কি আপনার পরিচিত মনে হচ্ছে? যদি হয় তবে জেনে রাখুন, রবি আসলে কোনো কাল্পনিক চরিত্র নয়। রবি হলেন আপনি, রবি হলাম আমি। আমাদের সবার ভেতরেই একটা করে রবি লুকিয়ে আছে, যে তার পোটেনশিয়াল বা ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারছে না। কিন্তু রবির সমস্যাটা কোথায়? রবি ভাবত তার সমস্যা হলো সময়ের অভাব। কিন্তু কিম্বারলি ওলসন এই বইতে বলছেন সমস্যা সময়ের নয়, সমস্যা হলো আমরা আমাদের ব্রেনের বা মস্তিষ্কের দাস হয়ে গেছি। আমাদের মস্তিষ্ক বা হিউম্যান ব্রেন ডিজাইন করা হয়েছে আমাদের বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে সফল করার জন্য নয়। আমাদের ব্রেন সবসময় চায় ক্যালোরি সেভ করতে এবং কমফর্ট জোনে থাকতে। যখনই আপনি নতুন বা কঠিন কিছু করতে যান, আপনার ব্রেন বিপদ সংকেত পাঠায় এবং আপনাকে অলস বানিয়ে দেয়। অর্থাৎ অলসতা আপনার দোষ নয়, এটি আপনার বায়োলজির একটি অংশ। রবি এই সত্যটা জানত না। সে ভাবত সে একজন ব্যর্থ মানুষ। সে মোটিভেশনাল ভিডিও দেখত, সাময়িক উত্তেজনা অনুভব করত, কিন্তু 2 দিন পর যেই কে সেই, কারণ সে মোটিভেশনের ওপর নির্ভর করত। কিন্তু একদিন রবি বুঝতে পারল মোটিভেশন হলো আবেগের মতো, কখনো আসে, কখনো যায়। কিন্তু জীবনে সফল হতে হলে এমন কিছু দরকার যা আবেগের ধার ধারে না, আর সেটার নামই হলো সেলফ ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ। সেলফ ডিসিপ্লিন মানে এটা নয় যে আপনি নিজেকে কষ্ট দেবেন। কিম্বারলি ওলসন খুব সুন্দরভাবে এর সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, সেলফ ডিসিপ্লিন ইজ চুজিং হোয়াট ইউ ওয়ান্ট মোস্ট ওভার হোয়াট ইউ ওয়ান্ট নাও। অর্থাৎ আপনি এই মুহূর্তে যা চান, যেমন টিভি দেখা বা আড্ডা দেওয়া, তার পরিবর্তে আপনি ভবিষ্যতে যা হতে চান, যেমন ধনী বা স্বাস্থ্যবান হওয়া, সেটাকে বেছে নেওয়াই হলো সেলফ ডিসিপ্লিন। রবি সিদ্ধান্ত নিল সে আর তার ইমোশন বা অনুভূতির দাস হয়ে থাকবে না। সে এই বইয়ের প্রিন্সিপালগুলো তার জীবনে অ্যাপ্লাই করবে। এবং এখান থেকেই শুরু হলো রবির এবং আমাদের ট্রান্সফরমেশনের যাত্রা। এখন আমরা দেখব রবি কিভাবে ধাপে ধাপে 5টি সুনির্দিষ্ট কৌশলের মাধ্যমে তার মস্তিষ্ককে হ্যাক করেছিল এবং একজন অলস মানুষ থেকে সুপার প্রোডাক্টিভ মানুষে পরিণত হয়েছিল। চলুন রবির যাত্রার প্রথম ধাপটি দেখে নেওয়া যাক। রবির নতুন যাত্রার প্রথম সকাল। ঘড়িতে তখন সকাল 7টা। রবি ঠিক করেছিল আজ সে তার ড্রিম প্রজেক্ট, নতুন বিজনেসের প্ল্যানিং নিয়ে কাজ করবে। সে তার ল্যাপটপ খুলল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনের ভেতর থেকে একটা আওয়াজ এলো। রবি, গতকাল রাতে ভালো ঘুম হয়নি, আজ শরীরটা খুব ম্যাজমেজে লাগছে। এখন বরং একটু রেস্ট নাও, বিকেলবেলা ফ্রেশ হয়ে কাজটা শুরু করো, বিকেলে ফোকাস ভালো থাকবে।
শুনতে খুব লজিক্যাল মনে হচ্ছে তাই না? রবিরও তারই মনে হলো। সে ভাবল, হ্যাঁ, ক্লান্ত শরীরে কাজ করলে তো কাজের কোয়ালিটি ভালো হবে না। সে ল্যাপটপ বন্ধ করে দিল। বন্ধুরা, এখানেই রবি এবং আমরা সবাই সবচেয়ে বড় ভুলটি করি। কিম্বারলি ওলসেন এই বইতে একে বলছেন দ্য এক্সকিউজ ট্র্যাপ বা অজুহাতের ফাঁদ। আমাদের মস্তিষ্ক খুব চালাক। সে আপনাকে সরাসরি বলবে না যে আমি অলস। সে আপনাকে খুব সুন্দর যৌক্তিক কারণ দেখাবে কেন এখন কাজটি করা উচিত নয়। আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই, আমার ল্যাপটপটা স্লো, এখন মুড নেই, কাল থেকে শুরু করলে সপ্তাহটা গোছানো হবে, এগুলো সব সেই অজুহাতের ফাঁদ। বইটিতে লেখক একটি চরম সত্য কথা বলেছেন, ইউ উইল নেভার ফিল লাইক ডুইং ইট, অর্থাৎ কঠিন কাজ করার জন্য আপনার কখনোই মুড আসবে না। আমরা অপেক্ষা করি কখন আমরা অনুপ্রেরণা বা মোটিভেশন অনুভব করব, তারপর কাজ করব। কিন্তু সফল মানুষেরা জানেন অনুভূতি কাজের আগে আসে না, কাজ শুরু করার পর অনুভূতি আসে। রবি বইটি পড়ার পর বুঝতে পারল সে এতদিন তার অনুভূতির জন্য অপেক্ষা করত। সে ভাবত ভালো লাগলে কাজ করব, কিন্তু ডিসিপ্লিন মানে হলো ভালো না লাগলেও কাজ করা। এখানে লেখক একটি পাওয়ারফুল টেকনিক শেয়ার করেছেন, যার নাম ডু ইট এনিওয়ে। এর মানে হলো যাই হোক না কেন কাজটি করো। রবি তার ল্যাপটপ আবার খুলল। তার মন আবার বলল, কিন্তু আমার তো এখন বোরিং লাগছে। রবি তখন এই নতুন টেকনিকটি অ্যাপ্লাই করল। সে তার মনকে উত্তর দিল, হ্যাঁ, আমার বোরিং লাগছে, আমি স্বীকার করছি যে আমার এখন কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু আই উইল ডু ইট এনিওয়ে, তবুও আমি কাজটা করব। রবি শিখল যে অজুহাতকে অস্বীকার করার দরকার নেই। আমরা নিজেদের সাথে মিথ্যা বলবো না যে আমার কাজ করতে ভালো লাগছে, বরং আমরা সত্যটা বলবো, আমার ভালো লাগছে না, কিন্তু আমার লক্ষ্য পূরণের জন্য এই কাজটি জরুরি, তাই আমি এটি করব। রবি জোর করে কিবোর্ডে হাত রাখল। প্রথম 5 মিনিট তার খুব কষ্ট হলো, মনে হচ্ছিল সে নিজের সাথে যুদ্ধ করছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো 10 মিনিট কাজ করার পর তার সেই বোরিং ভাবটা কেটে গেল। সে কাজের ফ্লোতে ঢুকে গেল এবং 1 ঘন্টা পর সে আবিষ্কার করল সে তার প্রজেক্টের একটা বড় অংশ শেষ করে ফেলেছে। যে কাজটি সে সকাল 7টায় করতে চাচ্ছিল না, সেটি শেষ করার পর তার মধ্যে এক বিশাল আত্মবিশ্বাস বা কনফিডেন্স তৈরি হলো। বন্ধুরা, এখান থেকে আমরা রবির প্রথম শিক্ষাটি পেলাম, অ্যাকশন নেওয়ার জন্য পারফেক্ট মুড বা পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না। আপনার ব্রেন আপনাকে হাজারটা অজুহাত দেবে, সেই অজুহাতগুলোকে সম্মান জানান, কিন্তু সেগুলোকে আপনার বস হতে দেবেন না। যখনই মনে হবে ভালো লাগছে না, তখন নিজেকে বলুন, তাতে কি, আমি তবুও কাজটা করব। কিন্তু শুধুমাত্র ইচ্ছাশক্তি দিয়ে কি প্রতিদিন কাজ করা সম্ভব? রবি দেখল একদিন সে জোর করে কাজ করল ঠিকই, কিন্তু পরের দিন আবার সেই একই সংগ্রাম। তখন সে বুঝতে পারল তার একটি সিস্টেম বা রুটিন দরকার। চলুন দেখি রবি কিভাবে তার এই অনিয়মিত ইচ্ছাশক্তিকে একটি শক্তিশালী রুটিনে পরিণত করল। ডু ইট এনিওয়ে টেকনিক ব্যবহার করে রবি কয়েকদিন বেশ ভালোই কাজ করল, কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সে আর একটা বড় সমস্যায় পড়ল। একদিন সকালে সে কাজ করার জন্য টেবিলে বসল। তার ইচ্ছাশক্তি প্রবল, কিন্তু ল্যাপটপ খোলার পর সে থমকে গেল। তার মাথায় হাজারটা চিন্তা একসাথে ঘুরছে। আমি কি এখন ক্লায়েন্টদের ইমেল রিপ্লাই দেব, নাকি নতুন ভিডিও স্ক্রিপ্ট লিখব, নাকি জিম থেকে ঘুরে আসব? রবি ভাবতে ভাবতেই 15 মিনিট পার করে দিল। তারপর সে ভাবল, আগে ইমেলগুলো চেক করি, ছোট কাজ। কিন্তু ইমেল চেক করতে গিয়ে সে দেখল একটা জটিল মেল এসেছে। সেটা নিয়ে ভাবতে ভাবতে তার 1 ঘন্টা চলে গেল। দিন শেষে রবি দেখল সে অনেক ব্যস্ত ছিল, কিন্তু আসল বা গুরুত্বপূর্ণ কাজগুলো, যেমন তার নতুন ব্যবসার প্ল্যানিং, সেটা ধরাই হয়নি। রবি হতাশ হয়ে বইটা আবার খুলল। কিম্বারলি ওলসন বইটির এই অধ্যায় লিখছেন, রবির এই সমস্যার নাম হল ডিসিশন ফেটিগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি। আমাদের ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার হলো আপনার মোবাইলের ব্যাটারির মতো। সকালে ঘুম থেকে ওঠার পর এটি 100% চার্জ থাকে। সারাদিন আপনি যত ছোট ছোট সিদ্ধান্ত নেন, কি খাবো, কি পরব, কখন কাজ করব, তত এই ব্যাটারি খরচ হতে থাকে। রবি সকালে টেবিলে বসে যখন ভাবছিল কি করব, তখনই সে তার মূল্যবান এনার্জি নষ্ট করে ফেলছিল। আর এনার্জি কমে গেলে আমাদের ব্রেন কঠিন কাজ বাদ দিয়ে সহজ কাজ, যেমন সোশ্যাল মিডিয়া বা ইমেল করতে চায়। বইটিতে লেখক বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু গেট থিংস ডান, ইউ মাস্ট অটোমেট ইউর ডিসিশনস। অর্থাৎ কাজের সময় সিদ্ধান্ত নেওয়া যাবে না, সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রাখতে হবে। এখানেই আসে টাইম ব্লকিং মেথড। রবি এই মেথডটা তার জীবনে অ্যাপ্লাই করল। সে আর সকালে উঠে ভাবে না আজ কি করব। সে আগের রাতেই তার পরের দিনের রুটিন ঠিক করে ফেলে। কিন্তু সাধারণ টু ডু লিস্ট নয়,
সে ক্যালেন্ডারের মতো সময় ভাগ করে নেয়। রবির নতুন রুটিনটা ছিল এরকম: সকাল 7টা থেকে 9টা ডিপ ওয়ার্ক ব্লক, সবচেয়ে কঠিন কাজ, যেমন ব্যবসার প্ল্যানিং, নো ফোন, নো ইমেল। সকাল 9টা থেকে 10টা ব্রেকফাস্ট এবং ইমেল চেক। সকাল 10টা থেকে 12টা কন্টেন্ট ক্রিয়েশন। পরদিন সকালে যখন রবির ঘুম ভাঙল, তার ব্রেনকে কোনো সিদ্ধান্ত নিতে হলো না। সে জানত 7টা বাজে, মানে এখন ব্যবসার প্ল্যানিং করার সময়। তার ভালো লাগুক বা না লাগুক, ক্যালেন্ডারে ওটাই লেখা আছে। রবি দেখল, যখন তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে না, তখন কাজ শুরু করাটা অনেক সহজ হয়ে গেছে। অনেকে মনে করেন রুটিন মানে হলো স্বাধীনতা হারানো, রুটিন মানে জীবনটা রোবটের মতো হয়ে যাওয়া। কিন্তু রবি আবিষ্কার করল উল্টোটা। কিম্বার্লি ওলসন বইতে লিখেছেন, ডিসিপ্লিন ইকুয়ালস ফ্রিডম। যখন রবি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে শুরু করল, সে দেখল তার হাতে প্রচুর অবসর সময়। আগে সে সারাদিন কাজ করে টেনশন করত, কিন্তু কাজ হতো না। এখন সে দুপুর 2টোর মধ্যে তার সব গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলছে। তার বিকেলটা এখন সম্পূর্ণ ফ্রি। সে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারছে, মুভি দেখতে পারছে, কোনো অপরাধবোধ ছাড়াই। রবি বুঝতে পারল একটি নির্দিষ্ট রুটিন তাকে বন্দী করেনি, বরং তাকে মুক্তি দিয়েছে। সে এখন তার সময়ের মালিক, সময় তার মালিক নয়। কিন্তু বন্ধুরা, রুটিন তো বানানো সহজ, কিন্তু সেটা মেনে চলা, বিশেষ করে যখন কঠিন কোনো কাজ সামনে আসে, তখন আমাদের মন চায় পালিয়ে যেতে। আমাদের ব্রেন তখন কমফর্ট জোন খুঁজতে থাকে। রবির জীবনেও এমন একটা সময় এলো। তাকে এমন একটা কাজ করতে হবে যা সে ভয় পায়। দেখা যাক কিভাবে সে তার কমফর্ট জোন বা আরামদায়ক গণ্ডি থেকে বেরিয়ে এলো। রুটিন মেনে চলার কিছুদিন পর রবির সামনে এক বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। তার নতুন ব্যবসার জন্য তাকে কিছু অপরিচিত মানুষের সাথে ফোনে কথা বলতে হবে, যাকে আমরা বলি কোল্ড কলিং। রবি স্বভাবগতভাবে একটু লাজুক। অপরিচিত মানুষের সাথে কথা বলতে তার খুব অস্বস্তি হয়। তার ক্যালেন্ডারে লেখা ছিল সকাল 10টা থেকে 11টা কলিং টাইম। ঘড়িতে 10টা বাজল, রবির হাত ঘামতে শুরু করল। তার ব্রেন সাথে সাথে সিগন্যাল দিল, বিপদ বিপদ, কমফর্ট জোনে ফিরে চলো। রবি ভাবল, এখন না, লাঞ্চের পরে কল করব। লাঞ্চের পর ভাবল বিকেলে করব। বিকেল গড়িয়ে রাত হল, কিন্তু একটা ফোনও করা হলো না। পরদিনও একই অবস্থা। রবি ছোট ছোট সব কাজ করছে, টেবিল পরিষ্কার করছে, ইমেল সাজাচ্ছে, কিন্তু আসল কাজটা এড়িয়ে যাচ্ছে। সে আবার সেই পুরনো প্যাটার্নে ফিরে যাচ্ছে। কিম্বার্লি ওলসন বইটিতেই পরিস্থিতিকে ব্যাখ্যা করেছেন কমফর্ট জোন অ্যাডিকশন হিসেবে। আমরা মনে করি কমফর্ট জোন মানে আরাম, কিন্তু আসলে কমফর্ট জোন হলো এমন একটি জায়গা যেখানে আমাদের স্বপ্নগুলো মারা যায়। লেখক বলছেন, দ্য ম্যাজিক হ্যাপেন্স আউটসাইড ইয়োর কমফর্ট জোন। আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান, তার সব কিছুই আপনার ভয়ের ওপারে অপেক্ষা করছে। রবি শিখল, কঠিন কাজ ফেলে রাখলে তা মনের মধ্যে এক বিশাল দানব হয়ে দাঁড়ায়। তাই সে ব্রায়ান ট্রেসির বিখ্যাত কনসেপ্ট, যা এই বইতেও উল্লেখ আছে, ইট দ্য ফ্রগ টেকনিক ব্যবহার করার সিদ্ধান্ত নিল। মার্ক টুয়েইন একবার বলেছিলেন, যদি আপনার কাজ হয় একটি জ্যান্ত ব্যাঙ খাওয়া, তবে সকালে ঘুম থেকে উঠেই সেটা খেয়ে ফেলা বুদ্ধিমানের কাজ। আর যদি 2টো ব্যাঙ খেতে হয়, তবে বড়টা আগে খান। এখানে ব্যাঙ মানে হল আপনার দিনের সবচেয়ে কঠিন, বিরক্তিকর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি, যে কাজটি আপনি সবচেয়ে বেশি এড়িয়ে চলতে চাইছেন। রবি ঠিক করল সে আর পালাবে না। সে তার রুটিন বদলে ফেলল। সে ঠিক করল সকালে চা খাওয়ার আগেই সে 5টি কল করবে। পরদিন সকালে রবির বুক ধরধর করছিল, কিন্তু সে নিজেকে বলল, মাত্র 20 মিনিটের ব্যাপার, আমি এই ব্যাংকটা গিলব, তারপর সারা দিন আমি ফ্রি। সে ফোনটা হাতে নিল এবং প্রথম নাম্বার ডায়াল করল। প্রথম কলটা ছিল বিশ্রী, সে তোতলাচ্ছিল। কিন্তু কলটা কাটার পর সে এক অদ্ভুত অনুভূতি পেল। সে মারা যায়নি, সে বেঁচে আছে, এবং সবচেয়ে বড় কথা, সে তার ভয়কে জয় করেছে। দ্বিতীয় কলটা একটু সহজ হল। পঞ্চম কলটা সে খুব আত্মবিশ্বাসের সাথে শেষ করল। সকাল 10টার মধ্যে তার দিনের সবচেয়ে কঠিন কাজ শেষ। রবির মনে হল সে যেন এভারেস্ট জয় করেছে। সারা দিন তার মধ্যে এক বিশাল পজিটিভ এনার্জি কাজ করল। সে বুঝল, কঠিন কাজ ফেলে রাখলে তা এনার্জি শুষে নেয়, আর আগেভাগে শেষ করে ফেললে তা এনার্জি বাড়িয়ে দেয়। বন্ধুরা, রবির এই অভিজ্ঞতা থেকে আমরা শিখলাম, আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা আপনার দুঃখতা নয়, আপনার ভয়। আর এই ভয় কাটানোর একটাই ওষুধ, অ্যাকশন
বা কাজ শুরু করা। ডিসকমফর্ট বা অস্বস্তি হওয়া মানে আপনি সঠিক পথে আছেন। অস্বস্তিকে আলিঙ্গন করুন। কিন্তু রবি লক্ষ্য করল, সে যখনই কোনো গভীর কাজে মনোযোগ দিতে চায় তখনই টিং করে একটা শব্দ হয়। আর সেই 1 সেকেন্ডের শব্দ তার ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করে দেয়। হ্যাঁ, আমি স্মার্টফোনের নোটিফিকেশনের কথা বলছি। ডিজিটাল যুগের এই ভয়াবহ শত্রু কিভাবে রবির মনোযোগ নষ্ট করছিল এবং সে কিভাবে এর মোকাবিলা করল, চলুন দেখি। রবি তার ভয়কে জয় করেছে, সে রুটিন মেনে চলছে। কিন্তু আধুনিক যুগে শয়তান আর শিং বা লেজ নিয়ে আসে না, শয়তান আসে আমাদের পকেটের ভেতর, স্মার্টফোন হয়ে। একদিন রবি খুব গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টের রিপোর্ট লিখছিল। সে ছিল তার ডিপ ওয়ার্ক স্টেটে। হঠাৎ তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। একটা সাধারণ নোটিফিকেশন, আপনার বন্ধু একটি নতুন ছবি আপলোড করেছে। রবি ভাবল, 1 সেকেন্ড দেখে নি। সে ফোনটা হাতে নিল, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম থেকে ইউটিউব শর্টস। যখন তার হুঁশ ফিরল তখন 35 মিনিট পার হয়ে গেছে। শুধু সময় নষ্ট হলো তা নয়, রবির ব্রেনের সেই ফোকাস বা একাগ্রতা পুরোপুরি ভেঙে গেল। বিজ্ঞানীরা বলেন, একবার মনোযোগ ভেঙে গেলে তা আগের গভীরতায় ফিরিয়ে আনতে গড়ে 23 মিনিট সময় লাগে। কিম্বারলি অলসন বইটিতে লিখেছেন, ডিস্ট্রাকশন ইজ দ্য এনিমি অফ ডিসিপ্লিন। আমরা মনে করি আমরা মাল্টিটাস্কিং করছি, কিন্তু আসলে আমরা আমাদের ব্রেইনকে কনফিউজড করছি। রবি বুঝতে পারল, তার ইচ্ছাশক্তি যতই প্রবল হোক, ফেসবুক বা টিকটকের অ্যালগোরিদম তার চেয়েও বেশি শক্তিশালী। তাই সে তার পরিবেশ বা এনভায়রনমেন্ট পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। সে তার কাজের জন্য ফোকাস বাংকার তৈরি করল। এর নিয়মগুলো খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। 1. নোটিফিকেশন অফ। রবি তার ফোনের সব সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন পার্মানেন্টলি অফ করে দিল। 2. ফোন অন্য ঘরে। কাজ করার সময় রবি তার ফোন অন্য ঘরে রেখে আসে। বইতে বলা হয়েছে, ফোন যদি সাইলেন্টও থাকে কিন্তু চোখের সামনে থাকে, তবুও তা আমাদের ব্রেনের একাংশ দখল করে রাখে। 3. পোমোডোরো টেকনিক। একটানা কাজ না করে সে 25 মিনিট কাজ এবং 5 মিনিটের ব্রেকের নিয়ম চালু করল। প্রথম রবির খুব অস্থির লাগত, ফোন চেক করার জন্য হাত নিষ্পিস করত। একে বলে ডোপামিন উইথড্রল। কিন্তু রবি জানত এটা সাময়িক। 3 দিন পর রবি লক্ষ্য করল এক জাদুকরী পরিবর্তন। আগে যে কাজ করতে তার 4 ঘন্টা লাগত, এখন সে তা 2 ঘন্টায় শেষ করছে এবং কাজের মানও অনেক উন্নত হয়েছে। সে অনুভব করল, সত্যিকারের শান্তি নোটিফিকেশনের মধ্যে নেই, সত্যিকারের শান্তি আছে মনোযোগ দিয়ে একটি কাজ শেষ করার মধ্যে। রবি এখন আর প্রযুক্তির দাস নয়, প্রযুক্তি তার দাস। সে ফোন ব্যবহার করে কিন্তু ফোন তাকে ব্যবহার করতে পারে না। বন্ধুরা, আমরা রবির যাত্রার শেষ পর্যায়ে চলে এসেছি। সে তার অজুহাত ছেড়েছে, রুটিন তৈরি করেছে, ভয়কে জয় করেছে এবং ফোকাস ফিরে পেয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন কি তার জীবনে আদৌ কোনো বড় প্রভাব ফেলল, নাকি কয়েকদিন পর সব আবার আগের মতো হয়ে গেল? আর যদি রবি এই পরিবর্তন না করত, তবে তার জীবনটা কেমন হতো? চলুন আমরা একটি টাইম মেশিনে করে রবির ভবিষ্যতের 2টি চিত্র দেখে আসি। একটি যেখানে সে ব্যর্থ আর অন্যটি যেখানে সে সফল। বন্ধুরা, আসুন আমরা কল্পনার চোখে 5 বছর সামনে এগিয়ে যাই। প্রথমে দেখি ব্যর্থ রবির গল্প। ধরুন রবি এই ভিডিওটি দেখল, বইটির কথা জানল, কিন্তু কিছুই মানল না। সে ভাবল, কাল থেকে করব। 5 বছর পর রবির বয়স বেড়েছে কিন্তু তার জীবন থমকে আছে। সে এখনও সেই একই চাকরিতে আটকা যে চাকরি সে ঘৃণা করে। তার শরীরে মেদ জমেছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। সে এখন সারাদিন অন্য মানুষের সফলতার গল্প দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। তার মনে হয়, ইস, সেদিন যদি শুরু করতাম। কিম্বারলি অলসন বইটিতে একে বলেছেন দ্য পেন অফ রিগ্রেট। এই ব্যথাটা কোনো দিন সারে না, এটি প্রতিদিন আপনাকে কুড়ে কুড়ে খাবে। ভাবুন তো, 5 বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এই রূপটি দেখা কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার চলুন দেখি সফল রবির গল্প, যে রবি ডু ইট এনিওয়ে মন্ত্র মেনে চলেছিল। 5 বছর পর রবি আজ তার স্বপ্নের বিজনেস চালাচ্ছে। সে শারীরিকভাবে ফিট এবং মানসিকভাবে শান্ত। তার ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তা করতে হয় না। সবচেয়ে বড় কথা, সে যখন রাতে ঘুমোতে যায় তার মনে অপার শান্তি থাকে। সে জানে সে তার জীবনের প্রতিটি দিনকে কাজে লাগিয়েছে। সে তার নিজের হিরো। বন্ধুরা, এই 2টি রাস্তাই আজ আপনাদের সামনে খোলা আছে। রবি তার রাস্তা বেছে নিয়েছে, এখন পালা আপনাদের। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, কিন্তু আমি তো রবির মতো নই, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। বিশ্বাস করুন, রবিও আপনাদের মতোই ছিল। সে কোনো সুপারহিরো নয়, সে শুধু একটি সিদ্ধান্ত নিয়েছিল, নিজের পরিচয় বা আইডেন্টিটি বদলানোর।
ভিডিওর শেষ অংশে আমি আপনাদের সেই মন্ত্রটি দেব যা রবিকে তার পুরনো অলস পরিচয় মুছে ফেলে নতুন করে নিজেকে গড়তে সাহায্য করেছিল এবং আমি আপনাদের চ্যালেঞ্জ করব আজকেই একটি পদক্ষেপ নিতে। প্রস্তুত তো? চলুন শেষ করি আমাদের এই যাত্রা। রবি তার ভয়কে জয় করেছে, সে রুটিন মেনে চলছে। কিন্তু আধুনিক যুগে শয়তান আর শিং বা লেজ নিয়ে আসে না, শয়তান আসে আমাদের পকেটের ভেতর, স্মার্টফোন হয়ে। একদিন রবি খুব গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টের রিপোর্ট লিখছিল। সে ছিল তার ডিপ ওয়ার্ক স্টেটে। হঠাৎ তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। একটা সাধারণ নোটিফিকেশন, আপনার বন্ধু একটি নতুন ছবি আপলোড করেছে। রবি ভাবল, 1 সেকেন্ড দেখে নি। সে ফোনটা হাতে নিল, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব শর্টস। যখন তার হুঁশ ফিরল তখন 35 মিনিট পার হয়ে গেছে। শুধু সময় নষ্ট হলো তা নয়, রবির ব্রেনের সেই ফোকাস বা একাগ্রতা পুরোপুরি ভেঙে গেল। বিজ্ঞানীরা বলেন, একবার মনোযোগ ভেঙে গেলে তা আগের গভীরতায় ফিরিয়ে আনতে গড়ে 23 মিনিট সময় লাগে। কিম্বারলি অলসন বইটিতে লিখেছেন, ডিস্ট্রাকশন ইজ দ্য এনিমি অফ ডিসিপ্লিন। আমরা মনে করি আমরা মাল্টিটাস্কিং করছি, কিন্তু আসলে আমরা আমাদের ব্রেইনকে কনফিউজড করছি। রবি বুঝতে পারল তার ইচ্ছাশক্তি যতই প্রবল হোক, ফেসবুক বা টিকটকের অ্যালগোরিদম তার চেয়েও বেশি শক্তিশালী। তাই সে তার পরিবেশ বা এনভায়রনমেন্ট পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। সে তার কাজের জন্য ফোকাস বাংকার তৈরি করল। এর নিয়মগুলো খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। 1. নোটিফিকেশন অফ। রবি তার ফোনের সব সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন পার্মানেন্টলি অফ করে দিল। 2. ফোন অন্য ঘরে। কাজ করার সময় রবি তার ফোন অন্য ঘরে রেখে আসে। বইতে বলা হয়েছে, ফোন যদি সাইলেন্টও থাকে কিন্তু চোখের সামনে থাকে, তবুও তা আমাদের ব্রেনের একাংশ দখল করে রাখে। 3. পোমোডোরো টেকনিক। একটানা কাজ না করে সে 25 মিনিট কাজ এবং 5 মিনিটের ব্রেকের নিয়ম চালু করল। প্রথম রবির খুব অস্থির লাগত, ফোন চেক করার জন্য হাত নিষ্পিস করত। একে বলে ডোপামিন উইথড্রল। কিন্তু রবি জানত এটা সাময়িক। 3 দিন পর রবি লক্ষ্য করল এক জাদুকরী পরিবর্তন। আগে যে কাজ করতে তার 4 ঘন্টা লাগত, এখন সে তা 2 ঘন্টায় শেষ করছে এবং কাজের মানও অনেক উন্নত হয়েছে। সে অনুভব করল সত্যিকারের শান্তি নোটিফিকেশনের মধ্যে নেই, সত্যিকারের শান্তি আছে মনোযোগ দিয়ে একটি কাজ শেষ করার মধ্যে। রবি এখন আর প্রযুক্তির দাস নয়, প্রযুক্তি তার দাস। সে ফোন ব্যবহার করে কিন্তু ফোন তাকে ব্যবহার করতে পারে না। বন্ধুরা, আমরা রবির যাত্রার শেষ পর্যায়ে চলে এসেছি। সে তার অজুহাত ছেড়েছে, রুটিন তৈরি করেছে, ভয়কে জয় করেছে এবং ফোকাস ফিরে পেয়েছে। কিন্তু এখন প্রশ্ন হল, এই পরিবর্তন কি তার জীবনে আদৌ কোনো বড় প্রভাব ফেলল, নাকি কয়েকদিন পর সব আবার আগের মতো হয়ে গেল? আর যদি রবি এই পরিবর্তন না করত, তবে তার জীবনটা কেমন হতো? চলুন আমরা একটি টাইম মেশিনে করে রবির ভবিষ্যতের 2টি চিত্র দেখে আসি। একটি যেখানে সে ব্যর্থ আর অন্যটি যেখানে সে সফল। বন্ধুরা, আসুন আমরা কল্পনার চোখে 5 বছর সামনে এগিয়ে যাই। প্রথমে দেখি ব্যর্থ রবির গল্প। ধরুন রবি এই ভিডিওটি দেখল, বইটির কথা জানল, কিন্তু কিছুই মানল না। সে ভাবল কাল থেকে করব। 5 বছর পর রবির বয়স বেড়েছে কিন্তু তার জীবন থমকে আছে। সে এখনও সেই একই চাকরিতে আটকা যে চাকরি সে ঘৃণা করে। তার শরীরে মেদ জমেছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। সে এখন সারাদিন অন্য মানুষের সফলতার গল্প দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। তার মনে হয়, ইস, সেদিন যদি শুরু করতাম। কিম্বারলি অলসন বইটিতে একে বলেছেন দ্য পেন অফ রিগ্রেট। এই ব্যথাটা কোনো দিন সারে না, এটি প্রতিদিন আপনাকে কুড়ে কুড়ে খাবে। ভাবুন তো, 5 বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এই রূপটি দেখা কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার চলুন দেখি সফল রবির গল্প, যে রবি ডু ইট এনিওয়ে মন্ত্র মেনে চলেছিল। 5 বছর পর রবি আজ তার স্বপ্নের বিজনেস চালাচ্ছে। সে শারীরিকভাবে ফিট এবং মানসিকভাবে শান্ত। তার ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তা করতে হয় না। সবচেয়ে বড় কথা, সে যখন রাতে ঘুমোতে যায় তার মনে অপার শান্তি থাকে। সে জানে সে তার জীবনের প্রতিটি দিনকে কাজে লাগিয়েছে। সে তার নিজের হিরো। বন্ধুরা, এই 2টি রাস্তাই আজ আপনাদের সামনে খোলা আছে। রবি তার রাস্তা বেছে নিয়েছে, এখন পালা আপনাদের। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, কিন্তু আমি তো রবির মতো নই, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। বিশ্বাস করুন, রবিও আপনাদের মতোই ছিল। সে কোনো সুপারহিরো নয়, সে শুধু একটি সিদ্ধান্ত নিয়েছিল, নিজের পরিচয় বা আইডেন্টিটি বদলানোর। ভিডিওর শেষ অংশে আমি আপনাদের সেই মন্ত্রটি দেব যা রবিকে তার পুরনো অলস পরিচয় মুছে ফেলে নতুন করে নিজেকে গড়তে সাহায্য করেছিল, এবং আমি আপনাদের চ্যালেঞ্জ করব আজকেই একটি পদক্ষেপ নিতে। প্রস্তুত তো? চলুন শেষ করি আমাদের এই যাত্রা।